গল্পের শুরুতে আমরা একটি অত্যন্ত বিপজ্জনক অ্যাস্টেরয়েডকে দেখি, যা পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগতে চলেছিল। তা থেকে বাঁচার জন্য মানুষ পরমাণু ক্ষেপণাস্ত্র দিয়ে সেটির উপর আক্রমণ করে। এই সব ক্ষেপণাস্ত্র অ্যাস্টেরয়েডকে ধ্বংস করে ফেললেও তার সঙ্গে থাকা পারমাণবিক রেডিয়েশনে ভরা কণাগুলি পৃথিবীতে এসে পড়ে, যার ফলে সব ঠান্ডা রক্ত বিশিষ্ট প্রাণী যেমন পিঁপড়ে, মাকড়সা, সাপ, টিকটিকি এইসব প্রাণীদের ডিএনএতে পরিবর্তন হতে শুরু করে এবং এদের সাইজ অনেক গুণ বেড়ে যায়। 1 বছর ধরে চলা এই দীর্ঘ যুদ্ধের মধ্যে বেশিরভাগ বড় প্রাণী মারা যায়। সেই সঙ্গে এই যুদ্ধে সেনাবাহিনীর সঙ্গে সঙ্গে গুলি এবং বন্দুকও শেষ হয়ে যায়। প্রায় 90% মানুষ মারা যায় এবং যারা বেঁচে থাকে তারা মাটির নিচে বানানো আন্ডারগ্রাউন্ড বাংকারে থাকতে বাধ্য হয়। এই গল্প সেই বেঁচে থাকা মানুষদের মধ্যেই একজন ছেলে জোলকে ঘিরে। গল্প শুরু হয় তখন যখন সে তার প্রেমিকা অ্যামির সঙ্গে গাড়িতে কিছু ব্যক্তিগত সময় কাটাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে আকাশ থেকে অ্যাস্টেরয়েডের কণাগুলি তাদের শহরের দিকে পড়তে থাকে। তারপর এক বিশালকায় পোকা তাদের শহরের উপর আক্রমণ করে। তা দেখে তারা দুজন বাড়ির দিকে ছুটে যায়। সেখানে গিয়ে দেখে শহরের সব মানুষ শহর ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে। তখন এমি এবং জোলকে আলাদা হতে হয়। যাওয়ার আগে জোল এমিকে বলে সে তাকে শিগগিরই খুঁজে বার করবে। ফেরার পথে জোলের পরিবার এই বিশাল প্রাণীদের হামলায় আটকে পড়ে। জোল গাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু তার বাবা মা ভিতরেই আটকে পড়ে। শেষ মুহূর্তে জোলের মা তাকে পালাতে বলে। অবাঞ্ছিত হলেও জোল ঠিকই সামনে এগিয়ে যায়, আর তখনই এক বিশাল প্রাণী তাদের গাড়ির ওপর পা ফেলে। নিজের মা বাবাকে চোখের সামনে মরতে দেখে জোল একেবারে স্তব্ধ হয়ে যায়। আশপাশের লোকেরা জোলকে ধরে গাড়িতে তুলে নিয়ে যায়, কিন্তু জোল এই ঘটনার ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি। এই ঘটনার পর 7 বছর কেটে গেছে। এখন সে তাদের সঙ্গেই আছে যারা তাকে বাঁচিয়েছিল। এই বাংকারে সবাই নিজেদের সঙ্গীদের সঙ্গে থাকে, শুধু জোল ছাড়া। সে এখনো তার মা বাবার দুর্ঘটনা কাটিয়ে উঠতে পারেনি এবং তার আতঙ্কের কারণে তাকে বাইরে পাঠানো হয় না। এবং তখন থেকেই তার মধ্যে একরকম আতঙ্ক বাসা বেঁধেছে। যেই মাত্র সে এই প্রাণীদের দেখে সে একেবারে স্থির হয়ে যায়, কিছুই করতে পারে না। এই আতঙ্কের জন্যই তাকে কখনো বাইরে পাঠানো হয় না। জোল বাংকারের ভিতরই সবার জন্য রান্না করত, পরিষ্কার পরিচ্ছন্নতা করত এবং গত 7 বছর ধরে সে এভাবেই জীবন কাটাচ্ছিল। ঠিক তখনই একদিন তাদের বাংকারে একটি বিশাল পিঁপড়ে ঢুকে পড়ে। দলের সব পুরুষ মানুষ এর সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। জোল চাইলে এই লড়াইয়ে অংশ নিতে পারত, কিন্তু বাকি লোকেরা জোলকে যেতে নিষেধ করে। এখন 4 জনের একটি দল এই প্রাণীটিকে মারতে যায় এবং বাকি সবাই একটি থার্মাল ক্যামেরায় এই লড়াই দেখতে থাকে। এই 4 জনের মধ্যে একজনকে বড় পিঁপড়েটি ধরে ফেলে। তার সাথীদের বিপদে দেখে জোল আর সহ্য করতে পারে না এবং তাদের বাঁচাতে সে এগিয়ে যায়। ঠিক তখনই সে পিঁপড়েটির ছায়া দেখতে পায়। পিঁপড়ের মুখে তাদের একজন সাথী ছিল। এটা দেখে জোলের ভয় তাকে গ্রাস করে এবং সে এক জায়গায় দাঁড়িয়ে পড়ে। যখন সে বিশাল পিঁপড়ে তার দিকে এগিয়ে আসে তখন জোল চোখ বন্ধ করে ফেলে এবং যখন সে চোখ খুলে দেখে পিঁপড়েটির মাথা তার পায়ের কাছে পড়ে আছে। দলের 2 সদস্য পিঁপড়েটির মাথা কেটে ফেলেছিল। এই ঘটনার ধাক্কা সামলাতে এবং মন ঘোরাতে জোল রেডিওতে কারো সঙ্গে কথা বলতে শুরু করে। এটা কেউ নয়, তার প্রেমিকা অ্যামি ছিল। অ্যামিও 7 বছর আগে সেই দুর্ঘটনায় বেঁচে গিয়েছিল, কিন্তু অ্যামির করণী এখান থেকে অনেক দূরে এবং তারা তখন থেকে আর দেখা করতে পারেনি। অ্যামিকে খুঁজতে জোল অনেকগুলো স্টেশনে যোগাযোগ করে এবং অবশেষে তাকে খুঁজে পায়। তারা দুজন খুব আনন্দে একে অপরের সঙ্গে কথা বলতে থাকে, কিন্তু হঠাৎ করেই রেডিও বন্ধ হয়ে যায়। আজ মৃত্যুর মুখোমুখি হয়ে জোল কিছুটা চিন্তিত ছিল এবং সে সারা জীবন এই বাংকারে বসে মৃত্যুর অপেক্ষা করতে চায় না। জোল তার সাথীদের জিজ্ঞেস করে অ্যামির কলোনি এখান থেকে কত দূরে। তারা জানায় অ্যামির কলোনি পশ্চিম দিকে 140 কিমি দূরে এক সৈকতের উপর। জোল বলে সে সেখানে যেতে চায়। তার সাথীরা বোঝাতে থাকে সেখানে পৌঁছাতে কমপক্ষে 7 দিন লাগবে, আর প্রশিক্ষিত মানুষও 3-4 দিনের বেশি বাঁচে না ওপরে। তুই তো 1 ঘন্টাতেই মরে যাবি রে ভাই। কিন্তু জোল মনস্থির করে ফেলে সে হয় অ্যামির সঙ্গে দেখা করবে, নইলে চেষ্টার মধ্যে দিয়েই প্রাণ দেবে। জোল মনে করে সেই বাংকারের মানুষের সঙ্গে থাকার যোগ্য নয়, সে এখানে শুধু একটা বোঝা। কিন্তু বাস্তবে এমন নয়। জোলের বন্ধুরা তাকে খুব ভালোবাসে। তারা তাকে সাহায্য করার জন্য একটি ম্যাপও বানায় যাতে সে অ্যামির কাছে পৌঁছতে পারে। এখন জোল এতদিন পর সেই কলোনির বাইরে পা রাখে। অ্যামির কলোনি পশ্চিম দিকে 140 কিমি দূরে, কিন্তু জোলের কোনো ধারণাই নেই পশ্চিম দিকটা আসলে কোন দিকে। অন্ধের মতো সে সামনে হাঁটা শুরু করে। কিছু দূর যাওয়ার পর জোল একটি বড় জীবের আওয়াজ শুনতে পায়। সে এক পাশের বাড়িতে লুকাতে যায়, কিন্তু সেই বাড়ির পুকুরে আগেই একটি বিশাল ব্যাঙ ছিল। এই প্রাণীটিকে দেখেই জোল আবার স্তব্ধ হয়ে যায়। যেই ব্যাঙ তার জিভ দিয়ে জোলের ওপর আক্রমণ করে, ঠিক তখনই কেউ জোলকে ধাক্কা দিয়ে ওখান থেকে সরিয়ে দেয়। এটা আর কেউ নয়, একটি কুকুর ছিল। তখন ব্যাঙ আবার আক্রমণ করে এবং তার জিভ দিয়ে জোলের পা ধরে ফেলে। ঠিক তখন কুকুরটি ব্যাঙের জিভে কামড় দেয়, যার ফলে ব্যাঙের বাঁধন ছেড়ে যায় এবং দ্রুত জোল ও কুকুরটি সেখানে থেকে পালিয়ে যায়। তাড়াতাড়ি কুকুরটি একটি দাঁড় করানো বাস
বাসে ওঠে। এই বাসটাই সেই কুকুরের বাড়ি যেখানে সে তার মালকিনের সঙ্গে থাকতো। তার মালকিন হয়তো মারা গেছে। জোল দেখে একটি দেয়ালে বয় লেখা আছে। যেই মাত্র জোল বয় বলে, কুকুরটি সঙ্গে সঙ্গে সজাগ হয়ে ওঠে। তাতে জোল বুঝে যায় এই কুকুরটির নাম বয়। সেখানে রাখা একটি লাল ড্রেস যখন জোল তুলতে যায় তখনই বয় সেটি জোলের হাত থেকে ছিনিয়ে নেয়, কারণ এটি তার মালকিনের শেষ স্মৃতি। জোল সারা রাত ওই বাসে থাকে এবং সকাল হলেই রওনা দেয়। যেই জোল যাত্রা শুরু করে, বয়ও সেই লাল জামা নিয়ে তার পেছন পেছন হাঁটা শুরু করে। মনে হচ্ছিল সে তার সঙ্গে যেতে চায়। তারপর জোল সেই জামাটি ব্যাগে রাখে এবং বয়কে সঙ্গে নিয়ে হাঁটা শুরু করে। সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া এলাকা পেরিয়ে এরা দুজন ধীরে ধীরে তাদের গন্তব্যের দিকে এগোতে থাকে। ঠিক তখনই জোল একটি গাছের ডালে কিছু ফল দেখতে পায়। সে খুব ক্ষুধার্ত ছিল, কিন্তু যেই মাত্র সে সেই ফল খেতে যায়, বয় তার পা টানতে থাকে। মনে হচ্ছিল সে চায় না জোল এই ফল খায়। জোল বুঝে যায় হয়তো এই ফল বিষাক্ত। সামনে এগোতে এগোতে জোল তার যাত্রার অভিজ্ঞতা একটি খাতায় লিখতে থাকে। হঠাৎ হাঁটতে হাঁটতে জোল একটি বড় গর্তে পড়ে যায়। যেই সে উপরে ওঠার চেষ্টা করে, সে টের পায় সেইখানে একা নয়, জমিতে বড় বড় হাড় ছড়িয়েছিল। মানে সেই এই প্রাণীর প্রথম শিকার নয়। হঠাৎ করে খুবই ফুর্তি ফাটা রক্তচোষা পোকা তার উপর আক্রমণ করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে এক অচেনা লোক তাকে দড়ি দিয়ে উপরে তুলে আনে। এই লোকটির নাম ক্লাইড, আর তার সঙ্গে থাকা মেয়ে মিনো তাও খুবই বিপজ্জনক। সে গ্রেনেড দিয়ে সব পোকাগুলিকে উড়িয়ে দেয়। ক্লাইড জোয়েলকে বলেছিল যে তোমার একা ঘোরা উচিত না। এর উত্তরে জোয়েল বলেছিল, আমি একা নই, একটা কুকুর আছে আমার সঙ্গে এবং আমি আমার প্রেমিকা অ্যামিকে খুঁজতে তার কলোনিতে যাচ্ছি। ক্লাইড বলল যে সে উত্তর দিকে যাচ্ছে, যেখানে পাহাড় আর বরফ আছে, কারণ সেখানে একটি বিশেষ কলোনি আছে এবং ঠান্ডার কারণে এই প্রাণীরা সেখানে আসে না। ক্লাইড বলল কিছুটা দূর আমাদের একসাথেই যেতে হবে, তাই জোয়েল চাইলে তাদের সঙ্গে যেতে পারে। কিছুক্ষণ হাঁটার পর তার এক পাহাড়ে থামে। মিনো জোয়েলকে তীর ছোড়া শেখাচ্ছিল, কিন্তু জোয়েলের লক্ষ্য খুব খারাপ ছিল। মিনো বলল তার বাবা তাদের কলোনির সবচেয়ে ভালো তীরন্দাজ ছিলেন, কিন্তু যখন এই ভয়ানক প্রাণীদের একটা দল একসঙ্গে তাদের কলোনিতে আক্রমণ করেছিল, তখন মিনোর বোবার সঙ্গে সঙ্গে ক্লাইডের ছেলেও মারা যায়। সেই থেকে ক্লাইড আর মিনো একসাথে একটি নিরাপদ কলোনির খোঁজে ঘুরছে, যেখানে তারা শান্তিতে জীবন কাটাতে পারবে। ঠিক তখনই জঙ্গলের দিক থেকে ক্লাইড দেখতে পেল একটি প্রাণী তাদের দিকে আসছে। ক্লাইড জোয়েলকে বলল এই প্রাণী এখন তোমার গন্ধ পেয়ে গেছে, তাই এখন এটা অনেক দূর পর্যন্ত তোমার পেছনে আসবে। যাই হোক, তারা দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল। আসলে মিনো আর ক্লাইড বহুদিন ধরে পৃথিবীতে সার্ভাইভ করছে, তাই এই প্রাণীদের ব্যাপারে তারা অনেক কিছু জানে। সামনে গিয়ে ক্লাইড একটি বিশাল স্নেল দেখতে পেল। ক্লাইড জোয়েলকে বলল একদম নড়বে না, কিন্তু জোয়েল তো আগেই ভয় জমে গিয়েছিল। ক্লাইড আস্তে করে জোয়েলকে টি শার্ট খুলতে বলল এবং সেই টি শার্ট স্নেলের ওপর রেখে দিল এবং স্নেলও তাদের কোনো ক্ষতি না করে সেখান থেকে চলে গেল। ক্লাইড এটা করেছিল কারণ এখন এই স্নেল যেখানে যেখানে যাবে জোয়েলের গন্ধ ছড়াবে, যাতে যে প্রাণী তাদের পেছনে আছে সে একটু বিভ্রান্ত হয়ে পড়ে। এর উত্তরে জোয়েল জিজ্ঞেস করলো স্নেল আমাদের উপর আক্রমণ করলো না কেন? তখন ক্লাইড বলল কিছু প্রাণী ভালো হয়। মিনো বলল যদি কখনো তুমি বিভ্রান্ত হয়ে পড়ো তাহলে ওদের চোখে তাকিও, বুঝে যাবে চোখ কখনো মিথ্যে বলে না। রাতে তারা এক জায়গায় বিশ্রাম নিতে থামে, যেখানে তারা খাওয়া দাওয়া করেছিল, কিন্তু তারা একটু বিশ্রাম নিতেই ক্লাইড তাদের জাগিয়ে তোলে, কারণ খাবারের গন্ধে অন্য প্রাণীরা এখানে চলে আসবে এবং এখন এখানে থাকা আর নিরাপদ নয়। পরদিন মিনো আবার জোয়েলকে ক্রসবোর্ড ট্রেনিং দেয়। মিনো বলল মন একেবারে শান্ত করে তীর ছোড়ো, এবং জোয়েল যখনই এটা করতো তার প্রতিটি তীর একদম লক্ষ্যভেদ করতো। এটা দেখে মিনো খুব খুশি হয়ে যায় এবং জোয়েলকে জড়িয়ে ধরে। এই অল্প বয়সে পরিবার হারানো মিনোর কাছে এখন জোয়েল তার বড় ভাইয়ের মতো হয়ে উঠেছে। যাই হোক, এমন করেই আরো কয়েকদিন কেটে যায়। ক্লাইড আর মিনো জোয়েলকে শেখায় কিভাবে এই সব প্রাণী থেকে বাঁচতে হয়, এমন গাছপালার ব্যাপারে জানায় যেগুলি বিষাক্ত প্রাণীর বিষের প্রভাব নষ্ট করতে পারে। সবকিছু শেখানোর পরে অবশেষে তারা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীর কথা বলে, যার নাম স্যান্ড গবলার। এই স্যান্ড গবলাররা মাটির নিচ দিয়ে চলাফেরা করে এবং যে কোনো শব্দ খুব নিখুঁত ভাবে অনুসরণ করে, কিন্তু এদের মধ্যেও সবচেয়ে ভয়ঙ্কর হলো এদের রানী, যে আকারে অনেক গুণ বড় এবং যার একটি পাখা মাটির ওপরে দেখা যায়। যদি রানীর কানে তোমার সামান্য শব্দও পৌঁছায় তাহলে সব শেষ। আজ পর্যন্ত কেউ রানীর সঙ্গে লড়ে বেঁচে ফেরেনি। মিনো প্রতিদিন জোলকে ক্রসবোর্ড প্র্যাকটিস করাতো এবং এখন জোল দিন দিন আরো ভালো হয়ে উঠছিল। অবশেষে 5 দিন পরে সেই জায়গায় এসে পড়ে যেখানে তাদের পথ আলাদা হয়ে যাওয়ার কথা। ক্লাইড জোলকে বলল তুমি আমাদের সঙ্গেই চলো, একা বাঁচা কঠিন হবে, একসাথে থাকলে বেঁচে থাকার সম্ভাবনা বেশি। কিন্তু জোলের মাথায় শুধু অ্যামিকে পাওয়ার নেশা চেপে বসেছিল। তার এই সিদ্ধান্তে মিনো খুব কষ্ট পায়। জোল তাকে বোঝায় যে অ্যামি তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। মিনো শেষবারের মতো জোলকে জড়িয়ে ধরে। তখন ক্লাইড জোলকে একটি গ্রেনেড দেয় এবং বলে যখন খুব প্রয়োজন হবে তখনই এটা ব্যবহার করো। পিন খুলে 5 পর্যন্ত গুনে তারপর ছুড়ে দিও। মনে রেখো 5 পর্যন্ত গুনতে হবে। এখন দুই দল নিজেদের পথে রওনা দেয়। এখন জোল আর বয়কে 50 কিমি পথে একা চলতে হবে, কিন্তু এই যাত্রা খুব কঠিন হতে চলেছে। কিছুটা পথ চলার পর তারা এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে বয় অদ্ভুত আচরণ করতে শুরু করে এবং আর সামনে যেতে চায় না। ভয়ে সে একটি প্যাডেল বোটের নিচে লুকিয়ে পড়ে। জোল বয়কে বাইরে বের হতে বলছিল, ঠিক তখনই জোলের পায়ের নিচ থেকে অনেকগুলো পা বেরিয়ে আসে। এটা ছিল একটি বিশাল সেন্টিপিড। জোল ভয় তার ক্রসবো বের করে, কিন্তু এই প্রাণীটি জোলের খুব কাছে চলে আসে। সে তার লেজ দিয়ে জোলকে ধরতে যাচ্ছিল। ঠিক তখনই বয়ের ঘেউ ঘেউয়ে সে
ভয় পেয়ে তার লেজ দিয়ে জোলকে আঘাত করে অনেক দূরে ছুঁড়ে ফেঁকে দেয়। এখন এই প্রাণীটি বয়কে মারতে বোটটিকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং উল্টে দেয়। ঠিক তখন জোলের চোখের সামনে আবার তার মা বাবাকে হারানোর দৃশ্য ভেসে ওঠে, কিন্তু এবার সে স্থির হয়ে যায়নি। সে তার ভয়কে নিয়ন্ত্রণ করে উঠে দাঁড়ায় এবং ক্রসবো দিয়ে সেই প্রাণীর দিকে তীর ছোড়ে। তীরটি প্রাণীর ঘাড়ে লাগে যাতে সে রেগে গিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে। এখন সে বয়কে ছেড়ে দিয়ে জোলের দিকে সোজা ছুটে আসে, কিন্তু ঠিক সময় জোল একটি তীর ছোড়ে যেটা সরাসরি প্রাণীর মাথায় গিয়ে লাগে। জোলের এই আঘাতে সে একবারই মাটিতে পড়েছে। জোল ভয়ে কাঁপছিল, সে বিশ্বাস করতে পারছিল না সে এত বড় একটি প্রাণীকে মেরে ফেলেছে। ঠিক তখনই জোল বয়কে দেখতে পায় এবং বয় দৌড়ে জোলের কাছে চলে আসে। জোল তার মা বাবাকে বাঁচাতে না পারলেও এবার নিজের ভয়কে জয় করে বয়ের প্রাণ বাঁচিয়ে ফেলেছে। পরদিন সকালে তারা এক বিশাল গর্তের কাছে পৌঁছে এবং বয় আবার অদ্ভুত আচরণ করতে শুরু করে, দৌড়াতে থাকে। জোল বুঝে যায় কোনো বিপদ কাছেই আছে। ঠিক তখনই জোল মাটির নিচ থেকে তার দিকে এগিয়ে আসা একটি প্রাণী দেখে যার একটি পাখা ওপরে দেখা যাচ্ছিল, অর্থাৎ এটা ছিল রানী, স্যান্ড গবলারদের রানী। জীবন বাঁচাতে জোল একটি ছোট্ট খেলনা দূরে ছুড়ে দেয় যাতে রানী সেই শব্দের দিকে চলে যায়, এবং যেদিকে জোল খেলনাটি ছুড়ে দিয়েছিল সেদিকেই মাটি ফেটে স্যান্ড গবলার রানী বেরিয়ে আসে। জোল এক মুহূর্ত সময় নষ্ট না করে দৌড়ে পালিয়ে যায় এবং রানী কার পেছনে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে জোল হঠাৎ পড়ে যায় এবং তার ব্যাগ ছিটকে পড়ে যায়। জোল বয়ের পেছন পেছন একটি গাছের কোটরের মধ্যে লুকিয়ে পড়ে। জোল বয়ের মুখ চেপে ধরে যাতে কোনো শব্দ না হয়, এবং যখন কোনো শব্দ হয় না তখন রানী সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই জোলের ব্যাগ থেকে বয়ের মালকিনের লাল পোশাকটি নদীতে পড়ে যায়। এটা দেখে বয় নিজের প্রাণের পরোয়া না করে সেই পোশাকটি বাঁচাতে দৌড়ে যায়। জোল তাকে থামানোর চেষ্টা করে কিন্তু বয় থামে না। এখন রানী আবার তাদের দিকে ফিরে আসতে শুরু করে। বয়কে বাঁচাতে জোল তার ব্যাগের দিকে দৌড়ে যায় এবং গ্রেনেডটি বের করে। পিন খুলে সে 5 পর্যন্ত গুনতে শুরু করে, কিন্তু গ্রেনেডটি তার হাত থেকে পড়ে যায়। জোল যখন সেটা তুলতে যায় তখনই রানী সেখানে পৌঁছে যায় এবং জোলের উপর আক্রমণ করে, কিন্তু জোল তাড়াতাড়ি গ্রেনেডটি রানীর মুখে ঠেলে দেয় এবং নিজে নদীতে ঝাঁপিয়ে পড়ে। তার এই আঘাতে রানীর দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেল। জো আনন্দে পাগল হয়ে উঠল, কিন্তু সে বয়ের ওপর খুবই রাগান্বিত ছিল। পানির বাইরে আসতেই জো দেখলো কিছু লিচ জাতীয় প্রাণী তার পুরো শরীরে লেগে আছে। আতঙ্কে জো এক একে সেই লিচগুলোকে নিজের শরীর থেকে ছাড়াতে লাগলো। সেই সঙ্গে সে এই পুরো ঘটনার জন্য বয়কেই দায়ী করতে লাগলো। জো বয়কে বকছিল যে এই ঘৃণ্য ড্রেসের কারণে আমাদের দুজনেরই প্রাণ যেতে পারত। এতে রেগে গিয়ে বয় জোকে একা ফেলে চলে যায়। দ্রুতই জো লিচের বিষে কাঁপতে শুরু করে। বিষের প্রভাবে তার দৃষ্টি ভ্রম হতে থাকে। সে কল্পনা করতে থাকে, জিনিসপত্র ভুলভাবে দেখতে থাকে। এমন বিভ্রমের অবস্থায় সে কিছু দূর গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। তখনই সে সেই গাছটা দেখতে পায় যা বিষ নাশ করতে পারে। জো তাড়াতাড়ি সেই গাছটা খেয়ে ফেলে এবং নদীর অবস্থায় চলতে থাকে, কিন্তু তার পক্ষে বেশি দূর হাঁটা সম্ভব ছিল না। তাই জো একটা জায়গায় বসে পড়ে। এরপর হঠাৎ জো দেখতে পায় সেখানে এমি দাঁড়িয়ে আছে। 7 বছর পর এমিকে আবার দেখে জো একদম উত্তেজিত হয়ে যায় এবং দেখে সঙ্গে সঙ্গে তাকে চুমু খায়, তারপর আবার অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফেরে তখন সে দেখে যে সে এমির কলোনিতে আছে। সত্যি এমিকে সামনে দেখে জো খুব খুশি এবং অবাকও হয়। এমি তাকে বিশ্রাম নিতে বলে। জো বলে, এতদিন পর তোমাকে আবার চুমু খেতে পেরে খুব ভালো লাগছে। কিন্তু এমি বলে, তুমি আমাকে না, এই বুড়ো লোকটাকে চুমু খেয়েছো। এরপর আমি জানাই তাদের কলোনিতে কিছু লোক এসেছে। তাদের মধ্যে একজন একটি জাহাজের ক্যাপ্টেন এবং সে সব মানুষদের একটি নিরাপদ স্থানে নিয়ে যেতে চায়। জোকে এসব কথা কিছুটা অদ্ভুত মনে হয়, কিন্তু ঠিক তখনই এমি কোনো কাজে চলে যায়। জো যখন নিজের রুম থেকে বের হয় তখন কলোনির সৌন্দর্য দেখে সে অবাক হয়ে যায় এবং বাইরে গিয়ে সে একটি সমুদ্র সৈকত দেখে। এমির কলোনি আন্ডারগ্রাউন্ড হলেও পেছনে সমুদ্র থাকায় তারা নিরাপদ, কারণ এইসব প্রাণী পানি পছন্দ করে না। জোকে বাইরে দেখে এমি তার সঙ্গে কথা বলতে আসে। তখনই ক্যাপ্টেন ও তার কিছু সাথীও সেখানে চলে আসে। এমি ক্যাপ্টেনকে জোর সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং বলে যে সে 7 দিনের সফর করে এখানে এসেছে। ক্যাপ্টেন এতে খুবই মুগ্ধ হয় এবং জানায় যে সে আগে আর্মিতে ছিল এবং এখন সে বেঁচে থাকা মানুষদের একটি বেসে নিয়ে যায় যেখানে তারা এই ভয়ঙ্কর প্রাণীদের থেকে দূরে নিরাপদে জীবন কাটাতে পারে। যখন জো এবং এমি একা কথা বলার সুযোগ পায়, জো এমিকে জিজ্ঞাসা করে, আমি এত দূর শুধু তোমার জন্য এসেছি, কিন্তু তুমি আমাকে দেখে ততটা খুশি কেন দেখাচ্ছ না? এমি জানায় যে এই কয়েক বছরে অনেক কিছু বদলে গেছে। সে তার মা বাবাকে হারিয়েছে এবং গত বছর সেই মানুষটাকেও হারিয়েছে যাকে সে খুব ভালোবাসতো। এটা শুনে জোর যেন পুরো পৃথিবী কেঁপে ওঠে। এখন জোর অনুভব হয় যে এখানে আসার আগে এমিকে জিজ্ঞেস করা উচিত ছিল যে তুমি কি আমায় দেখতে চাও, কিন্তু এমি বলে যে এটা তার ভুল। রেডিওতে সে জোকে আগেই সবকিছু জানানো উচিত ছিল, কিন্তু এমি বলে তবুও আমি খুশি তুমি এসেছো। এখন আমরা ক্যাপ্টেনের সঙ্গে গিয়ে চিরদিনের জন্য এই প্রাণীদের হাত থেকে রেহাই পাবো এবং আমরা বন্ধু তো থাকতেই পারি। বছর 7 পর 14 কিলোমিটার পথ ডাইনোসর সদৃশ প্রাণীর সঙ্গে লড়াই করে যে ছেলে জীবন হাতে নিয়ে এসেছে তার জন্য, আর এখানে তাকে ফ্রেন্ডজোন করে দিচ্ছে। জো এই সময়ে কিছু বুঝে ওঠার অবস্থায় ছিল না। কিছুক্ষণ পরে জো রেডিও দিয়ে তার কলোনির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সম্ভব হয় না। তখন সেই বুড়ো লোকটা জোর কাছে এসে কিছু ফল আর বিয়ার দেয়। এটাই নতুন জীবনের শুরু হিসেবে ক্যাপ্টেনের পক্ষ থেকে পুরো কলোনির জন্য উপহার। এখন জো সেই ম্যাপ দেখে যা তার বন্ধুরা দেওয়া, সেই ম্যাপের পেছনে তারা জোর জন্য কিছু বার্তা লিখে রেখেছিল, যা পরে জো আবেগপ্রবণ হয়ে পড়ে এবং বুঝতে পারে যে তার কলোনির লোকেরা তাকে কতটা ভালোবাসে। আর একটা মেয়েকে খুঁজতে গিয়ে যাকে সে 7 বছর ধরে দেখেনি, সে তার বন্ধুদের ছেড়ে চলে এসেছিল। ঠিক তখনই রেডিওতে জোর কলোনির একটি মেসেজ আসে। তারা সবাই জোর কণ্ঠ শুনে খুব
খুব খুশি হয় যে সে এতদূর পৌঁছেছে। জো তাদের সঙ্গে তার সব অভিজ্ঞতা শোনায়, যা শুনে সবাই অবাক হয়ে যায় যে সে সব একা কিভাবে করলো। জো তাদের জিজ্ঞাসা করে তোমরা সবাই কেমন আছো। তখন তারা জানায় যে জো চলে যাওয়ার পর তাদের উপর অনেকবার আক্রমণ হয়েছে এবং এখন সেই কলোনি আর নিরাপদ নয়। ঠিক তখনই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখন জো সিদ্ধান্ত নেয় যে সে তার বন্ধুদের জন্য ফিরবে এবং তাদের ছাড়া ক্যাপ্টেনের সঙ্গে এগোবে না। ঠিক তখনই জোর চোখ পড়ে সেই ফলগুলোর ওপর যা তাকে দেওয়া হয়েছিল। ফলগুলো দেখে তার কিছু মনে পড়ে যায়। জো তার খাতা খুলে দেখে যে এগুলো সেই ফল যেগুলো খাওয়ার জন্য বয় তাকে নিষেধ করেছিল। এটা দেখেই জো অ্যামির কাছে দৌড়ে যায়, কিন্তু বাইরে সবাই সেই ফলের নেশায় মত্ত হয়ে আছে। জো অ্যামিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু একে একে সবাই অজ্ঞান হয়ে যেতে থাকে। ঠিক তখনই ডায়না পেছন থেকে জোকে আক্রমণ করে। জো যখন জ্ঞান ফেরে তখন দেখে কলোনির সব লোকজন বাধা অবস্থায় আছে। আসলে এই ক্যাপ্টেনের আসল উদ্দেশ্য ছিল সে বিভিন্ন কলোনিতে গিয়ে তাদের খাবার দাবার চুরি করে। ক্যাপ্টেন জানায় জাহাজ চালানোর জন্য জ্বালানি কোথা থেকে আনবো, তাই তারা একটা বিশাল কাঁকড়াকে ধরে রেখেছে যে তাদের জাহাজ টেনে নিয়ে যায় এবং পরিবর্তে তারা যেসব কলোনিকে লুট করে সেখানকার মানুষদের কাঁকড়ার খাবার বানিয়ে দেয়। যেই ক্যাপ্টেন রিমোটের বোতাম চাপলো, একটা কালো ছায়া সমুদ্র থেকে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। সবাই পালানোর চেষ্টা করে, তখন অ্যামি সর্বশক্তি দিয়ে নিজের হাত ছাড়াতে চেষ্টা করে এবং সে সফল হয়। এরপর সে জোকে মুক্ত করে। অ্যামি বলে আমি এই তিনজনকে সামলাচ্ছি, তুমি ওই কাঁকড়াটাকে দেখো। এখন অ্যামি গেটের একটি টুকরো নিয়ে দৌড়ে এক লোকের দিকে ছুটে যায় এবং তার উপর হামলা চালায়। তারপর দুজনেই অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে সেই কাঁকড়া ধীরে ধীরে এগিয়ে আসছিল। জো কাছে পড়ে থাকা একটা রড তুলে নেয় এবং কাঁকড়ার দিকে ছুটে যায়। কাঁকড়াটি যেই না জোর ওপর ঝাঁপিয়ে পড়ে, জো তার রড দিয়ে তাকে আঘাত করে উল্টে ফেলে দেয়। উল্টে যাওয়ার কারণে কাঁকড়া আর উঠতে পারছিল না। ঠিক তখনই ক্যাপ্টেন তার রিমোট দিয়ে সেই কাঁকড়াটিকে বিদ্যুতের একটি তীব্র শক দেয়। এরপর কাঁকড়াটি গর্জন করে দাঁড়িয়ে পড়ে এবং জোর ওপর ভয়ানক আঘাত হানে। অ্যামির যখন জ্ঞান ফেরে সে দেখে ডায়না তার সামনে দাঁড়িয়ে এবং তাদের মধ্যে লড়াই শুরু হয়, কিন্তু ডায়না সহজেই অ্যামিকে হারিয়ে দেয়। এদিকে কাঁকড়াটি যখন জোর দিকে এগিয়ে আসছিল, হঠাৎ বয় সেখানে হাজির হয় এবং সেই কাঁকড়া আর জোর মাঝখানে দাঁড়িয়ে পড়ে। কাঁকড়াটি বয়কে দেখে কিছুটা শান্ত হয়ে যায়। ক্যাপ্টেন ডায়নাকে বলে এই কুকুরটাকে মেরে ফেলো। ডায়না তখন তার হাতে থাকা রকেট লঞ্চার চালাতে যাচ্ছিল। ঠিক তখনই অ্যামি তার হাতে আঘাত করে, যার ফলে ডায়নার নিশানা মিস হয়ে যায় এবং গ্রেনেড সরাসরি সেই কাঁকড়ার উপর লাগে। এই আঘাতে কাঁকড়াটির খুব ক্ষতি হয়। তখন ক্যাপ্টেন নিজেই নিচে নামে এবং অ্যামিকে এমন ভাবে আঘাত করে যে সে আবার অজ্ঞান হয়ে যায়। ওদিকে গ্রেনেডের আঘাতে কাঁকড়াটি এতটাই ক্ষুব্ধ হয়ে ওঠে যে সে ক্যাপ্টেনকেই মারতে তার দিকে এগিয়ে যায়, কিন্তু ক্যাপ্টেন আবারও তাকে শক দিয়ে দেয় এবং সেই কাঁকড়া আবার জোর দিকে ঘুরে যায়। ওদিকে জো বয়কে বলে অ্যামির কাছে যেতে তার নিরাপত্তার জন্য। বয় কোনোভাবে অ্যামিকে জাগানোর চেষ্টা করতে থাকে। সুযোগ পেয়ে সেই তিন চোর পালিয়ে যায় এবং এই প্রাণী এখন জোর উপর একের পর এক আঘাত করে যাচ্ছে। তখনই অ্যামির জ্ঞান ফেরে এবং সে সামনে পড়ে থাকা গ্রেনেড গানটা তুলে নেয়। এখন এই প্রাণী জোর পা ধরে ফেলে। জো অ্যামির কাছ থেকে সেই গান চায়। অ্যামি তাড়াতাড়ি তাকে বন্দুকটা দেয় এবং জো ট্রিগার টিপতে যাচ্ছিল, কিন্তু তখনই সে কাঁকড়াটির চোখের দিকে তাকায়। জোর হঠাৎ মিনোর সেই কথা মনে পড়ে যায় যে কোনো প্রাণীর চোখের দিকে তাকিয়ে বোঝা যায় সে ভালো না খারাপ। এই প্রাণীর চোখে জো শুধু ব্যথা দেখতে পায়, যা সেই শৃঙ্খল থেকে আসছে, যার সাহায্যে তাকে বারবার শক দেওয়া হচ্ছিল। জো শৃঙ্খলের দিকে নিশানা করে গুলি চালায় এবং কাঁকড়াটিকে মুক্ত করে দেয়, যার পর সেই কাঁকড়া জোর ওপর একদমই আঘাত করে না। যেই জো নিচে পড়ে যায়, অ্যামি তার কাছে চলে আসে। তখনই সেই কাঁকড়াটিও জোর কাছে চলে আসে, কিন্তু কাছে এসে এমন ভাবে থেমে যায় যেন সে জোকে তার স্বাধীনতার জন্য ধন্যবাদ জানাতে চাইছে। এরপর সে ক্যাপ্টেনের জাহাজের দিকে এগিয়ে যায়। ক্যাপ্টেন তখন জাহাজে পৌঁছে গিয়েছিল। সে তার রিমোট দিয়ে কাঁকড়াটিকে শক দেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। এখন সে বুঝে যায় যে তার টাইটাই ফিশ হতে চলেছে। এরপর সেই কাঁকড়াটি একে একে তাদের তিনজনকে জীবন্ত গিলে ফেলে এবং সঙ্গে তাদের জাহাজটিকেও ধ্বংস করে দেয়। এসব হয়ে যাওয়ার পর জো এবার নিজের কলোনিতে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়ে, কিন্তু জো যে সাহসিকতার সঙ্গে অ্যামি এবং তার পুরো কলোনির প্রাণ বাঁচিয়েছিল, এটা দেখে অ্যামি আবারও জোকে পছন্দ করতে শুরু করে এবং সে জোকে থাকার জন্য বলে, কিন্তু জো বলে আমার বন্ধুদের আমার দরকার, তাই আমাকে যেতেই হবে। জো অ্যামিকে এই প্রাণীদের সঙ্গে লড়াই করার জন্য নিজের লেখা একটি বই দেয়, যার ভিতরে সে তাদের সব দুর্বলতার বর্ণনা লিখে রেখেছে। জো অ্যামিকে ধন্যবাদ জানায়, কারণ তার কারণেই জো এতদূর আসতে পেরেছে এবং এই যাত্রা তার জীবনই বদলে দিয়েছে। যাওয়ার সময় জো সাহস করে অ্যামিকে চুমু খেয়েই ফেলে। এরপর অ্যামি বলে তুমি তো আমার জন্য 140 কিলোমিটার পথ পাড়ি দিয়েছো, এবার তোমায় খুঁজতে আমি আসবো। তো আপনার মতে অ্যামির একটা সেকেন্ড চান্স প্রাপ্য কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে।